আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। শ্রমিক আন্দোলনে আশুলিয়ায় বন্ধ হলো 219টি গার্মেন্টস কারখানা। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতা। আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর পথে আটক সাবেক এমপি ফজলে করিম। চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ 5 জনের নামে মামলা। এবং কক্সবাজার সীমান্তে নতুন করে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। দুদেশের দালাল চক্র সক্রিয়। কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। চলমান শ্রমিক আন্দোলনে সাভারের আশুলিয়ায় আজ বন্ধ হলো আরও কয়েকটি পোশাক কারখানা। এ নিয়ে বন্ধ কারখানার সংখ্যা দাঁড়ালো 219টিতে। এর মধ্যে শ্রম আইনে 13(1) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে 86টি কারখানা। 133টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আশুলিয়ার শিল্প পুলিশ 1 এসপি সারওয়ার আলম বলেন, চলমান শ্রমিক আন্দোলনের জেরে পোশাক কারখানাগুলোই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও কয়েকটিতে ছুটি ঘোষণা করেছেন মালিকপক্ষ। এর বাইরে শিল্পাঞ্চলের সড়ক অবরোধ বা কোনো ধরনের বিক্ষোভের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন তিনি। এদিকে শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা সহ ঢাকা ইপিজেডের কারখানাগুলোও চালু রয়েছে। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। অব্যাহত রয়েছে যৌথ বাহিনীর টহল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে ভারতে পালানোর সময় চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সরাইল ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি হেফাজতে থাকা সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ফজলে করিম চৌধুরীকে বিকেলে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে। উপজেলার আবদুল্লাপুর সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে ভারতে যেতে চাচ্ছিলেন। স্থানীয় একটি পাচারকারী চক্রের সঙ্গে সমঝোতায় ভারতে পালানোর চেষ্টা করেন তিনি। পরে বিজিবি তাদেরকে আটক করে। এ সময় হান্নান ও নাইম নামে আরও 2 যুবককে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামে এক বিএনপি কর্মীকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ 5 জনের নামে মামলার আবেদন করা হয়েছে। দুপুরে নিহত আবুলের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল আদালতে মামলার এই আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব 18 সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেছেন। নিহত আবুল হোসেন জেলার গোমস্তাপুর উপজেলার শিবরামপুর বাঙ্গাবাড়ি এলাকার জিল্লুর রহমানের ছেলে। মামলার অন্য আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক ও র্যাবের 2 সোর্স মনিরুল ইসলাম টুলু ও মোরসালিন। বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, 2018 সালের 5 সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ আদালত থেকে বাড়ি ফেরার পথে বাস থেকে নামিয়ে আবুল হোসেনকে তুলে নিয়ে যায় র্যাব পুলিশ সদস্যরা। পরদিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। যতদিন প্রয়োজন ততদিনই থাকবে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা বিদায় নেবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। গতকাল চট্টগ্রামের হাটহাজারী সীতাকালী কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে তিনি একথা জানান। এ সময় তিনি সাবেক সরকারের আমলে ঘুষ দুর্নীতি চরম মাত্রায় পৌঁছে গিয়েছিল মন্তব্য করে বলেন, ধর্ম মন্ত্রণালয়কে এখন ঘুষ দুর্নীতি মুক্ত রাখা হবে। এবারে দুর্গাপূজার জন্য 4 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যদিও বিগত সরকারের সময় বরাদ্দ ছিল মাত্র 2 কোটি টাকা। আসন্ন দুর্গাপূজায় সারা দেশে বাড়তি নিরাপত্তারও আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা। কক্সবাজার সীমান্তে নতুন করে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আর এতে সহযোগিতা করছে 2 দেশের দালাল চক্র। রোহিঙ্গা অনুপ্রবেশে নিরাপত্তা ঝুঁকি সহ নানা সংকট দেখা দিয়েছে উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কক্সবাজারের টেকনাফ সীমান্তের 20টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা।
এজন্য দালাল চক্র তাদের কাছ থেকে মাথাপিছু 20,000 টাকা নিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে। বড় বড় হাতিয়ার মাঝে ফেলতি মাঝে মাপাগি মাঝে আঙ্গুরি না ফারি হানালু দুঃখ পাইরে সম্মুখার খেসুর আসানো দেখি ওরা আড়ি আড়ি আনালা দিয়েছি বদাসবি না আরা মানি মরির বা দেহারা হাইতো না ভাইয়ের বেশি হস্য ভাইরে আরা দায় ছিদি। ক্যাম্পের রোহিঙ্গা নেতা ও জনপ্রতিনিধিরা বলছেন, গত 2 সপ্তাহে 10 থেকে 20,000 রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে ঢুকেছে। অপেক্ষায় আছে আরও প্রায় 1,50,000। এতে নিরাপত্তা সহ নানা সংকটে দেখা দিয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। এটা আসলে আমরা খুবই এটা নিয়ে আতঙ্কে আছি, কারণ অনেক 2017 সালে বিপুল পরিমাণ রোহিঙ্গা আমাদের দেশে আমাদের বোঝা হয়ে আছে। সে কারণে যদি আবার নতুন করে রোহিঙ্গা আসে সেটি আমাদের জন্য আরেকটি বোঝা বলে মনে করি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সংবিধানের যে ধারা বা অনুচ্ছেদগুলো একটি সরকারকে স্বৈরাচার হওয়ার সুযোগ দেয় তা বাতিল করতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী আজকের বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, নারায়ণগঞ্জ ছিল স্বৈরাচারের আকড়া। পট পরিবর্তনের পর এটা এখন খুবই স্পষ্ট যে আমাদের প্রথম পর্যায়ের বিজয় হয়ে গেছে। আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে আকাঙ্ক্ষার তৈরি হয়েছে তা হলো একটি নতুন বাংলাদেশ জয়। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভাকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে উত্তেজনা, চেয়ার ভাঙচুর ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে ছাত্র জনতার মৈত্রী সফর উপলক্ষে একটি গ্রুপ সদর উপজেলায় অন্য গ্রুপ টাউন হলে অবস্থান নেয়। এ সময় হবিগঞ্জের সমন্বয়ক ও শিক্ষার্থীরা সদর উপজেলা মিলনায়তনে গিয়ে চেয়ার ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন স্বামী গ্রুপের শিক্ষার্থীরা। পরে কেন্দ্রীয় সমন্বয়ক হাসিবুল ইসলাম, আসাদুল আল গালিব, সিলেট বিভাগীয় সমন্বয়ক আশরাফুল আলম দুপক্ষকে একসাথে করে তৃতীয় কোনো স্থানে সমাবেশ করার প্রস্তাব দিলেও কোনো সমঝোতা হয়নি। পরে সভাটি পণ্ড হয়ে যায়। সিলেটে অভিযান চালিয়ে 2.5 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় বুধ ও বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়। এ সময় 15,500 পিস ভারতীয় ক্রিম, 15টি ভারতীয় গরু এবং 6,000 কেজি বাংলাদেশি সুপারি, 6,000 কেজি বাংলাদেশি রসুন, 4,000 কেজি বাংলাদেশি শিং মাছ, একটি বাংলাদেশি 3 টন ট্রাক, 2টি বাংলাদেশি পিকআপ ও 4টি বাংলাদেশি মাহিন্দ্রা পিকআপ আটক করে বিজিবি। এসব চোরাই পণ্যের আনুমানিক মূল্য 2,68,15,000 টাকা। আটক মালামাল কাস্টমসে জমা করা হবে বলে জানায় বিজিবি। দেশের স্বনামধন্য আকিজ ইনসাফ গ্রুপের বিস্কুট ক্যাটাগরির ব্র্যান্ড বেকম্যান্সের বন্যার্তদের পুনর্বাসন কর্মসূচিতে পাশে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে তাদের একদিনের বেতন জমা দিয়েছেন। এর আগে বেকম্যান্স মুহূর্ত এখন বন্যার্তদের পাশে থাকার ক্যাম্পেইন নিয়ে 10 দিনব্যাপী ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও বেকম্যান্স মুহূর্ত এখন পাশে থাকার ক্যাম্পেইনের ব্যানারে জরুরি অ্যাম্বুলেন্স ও মেডিকেল সেবা দিয়ে গেছে। ত্রাণ তহবিলে প্রদত্ত অর্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীকের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, আকিজ ইনসাফের হেড অব HR অ্যান্ড অ্যাডমিন সুব্রত বিশ্বাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাঙামাটির কাপ্তায়ে চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিলে উৎপাদন চালু রাখার দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। 24 ঘন্টার মধ্যে KPM কাগজ উৎপাদনে না গেলে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন তারা। দুপুরে KPM শ্রমিক কর্মচারী পরিষদ এর আয়োজনে KPM 1 নম্বর গেট সংলগ্ন চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সর্বস্তরের স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কর্মচারী, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী অংশ নেন। আন্তনগর ট্রেনের সাথে লাগেজ ভ্যানে সবজি পরিবহনের
কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে কৃষক জোট। বেলা 11টায় চুয়াডাঙ্গা রেল স্টেশনের প্ল্যাটফর্মে এ মানববন্ধন গড়ে তোলা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক জোটের সভাপতি SM আব্দুল মমিন টিপু ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী বিশ্বাস সহ অন্যান্যরা। বক্তারা চুয়াডাঙ্গায় উৎপাদিত সবজি দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্প খরচে পাঠানোর জন্য আন্তনগর ট্রেনে লাগেজে ভ্যান যুক্ত করা হলেও চুয়াডাঙ্গা স্টেশন মাস্টারের অসহযোগিতার কারণে সেটা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেন। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। কিশোরগঞ্জে তথাকথিত সমন্বয়ক পরিবার কর্তৃক মিথ্যা, ভুয়া ও গায়েবী মামলা দায়ের এবং চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। দুপুরে শহরের পাবলিক লাইব্রেরিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরিফ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক ছাত্র এবং জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রনেতা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শুরু থেকে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন বলে দাবি করেন। মামলার বাদী অ্যাডভোকেট আহসানুজ্জামান নাসিরকে তিনি চেনেন না বলে দাবি তার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।